সালের পর থেকে শুরু হয়েছে অথবা 2008-এর ইলেকশনের পরে শুরু হয়েছে অথবা পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তারপর তৈরি হয়েছে। আসলে এই ফেসিবাদের মোটিভেশনটা হচ্ছে ৭৪ সালের চতুর্থ সংশোধনী, যেটার মধ্য দিয়ে মুজিব আসলে যা যা করতে চেয়েছিলেন এবং করতে ব্যর্থ হয়েছিলেন, এক নেতার এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ, এই স্লোগান থেকে মুজিব যেমন করে মিডিয়া কণ্ঠরোধ করে এককভাবে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে দিয়ে নির্বাচন ছাড়াই এবং সংসদের মেয়াদ বাড়িয়ে দিয়ে আজীবনের জন্য নিজেকে রাষ্ট্রপতি করা, সব মিডিয়াগুলো বন্ধ করে দেয়া, সুপ্রিম কোর্টকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়া, এভরিথিংকে নিজের কন্ট্রোল, সংসদের পাওয়ার কমিয়ে সংবিধানের পাওয়ার খাটো করে রাষ্ট্রপতির পাওয়ার বাড়িয়ে যেই একটা দীর্ঘমেয়াদী ফেসিবাদের স্বপ্ন মুজিব দেখেছিল, বাস্তবায়ন করতে পারে নাই, সেইটা থেকে মোটিভেটেড হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে আসলে হাসিনার যাত্রা। সো মুজিব হচ্ছে বড় স্বৈরাচার, নিকৃষ্টতম, ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার, তার থেকে মোটিভেটেড হয়ে হাসিনার এই ফেসিবাদী যাত্রা শুরু হয়েছে। এটার সাথে আমাদের এই কানেকশানটা রাখতে হবে, নাহলে আমরা ভুল কনক্লুশনে যাব। কারণ এই নিকৃষ্ট স্বৈরাচারকে পরবর্তীতে হিরো বানানো হয়েছে এবং এখনও কেউ কেউ মনে করে, বোঝানোর চেষ্টা করে যে হাসিনা স্বৈরাচার হইলেও অমুক কিন্তু অত খারাপ না বা অমুক কিন্তু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। কিন্তু হাসিনা যা করেছে এটা বেসিকলি মুজিব যা করতে চেয়েছিল তার 10-20% সে বাস্তবায়ন করতে পারছে। এটাই আমরা এই লেভেলের ফেসিবাদের মধ্য দিয়ে গিয়েছি। আর যদি পুরো মুজিব লেভেল আসতো তাহলে কী হতো? মুজিবের চতুর্থ সংশোধনী যারা ফলো করেছেন বা রিভিউ করলে দেখবেন যে কি ভয়ঙ্কর ফেসিবাদের পথ চলা শুরু হয়েছিল। নাম্বার 2 হচ্ছে এই ফেসিবাদের বিলোপের আলাপে আমরা যদি আসতে চাই তাহলে আসলে ফেসিবাদ আমাদের কি কি ক্ষতি করে দিয়ে গেছে, সেখান থেকে উত্তরণের উপায় কি হবে, আদৌ আমরা উত্তরণের পথে যাচ্ছি কি না, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আলাপ করবার। ফেসিবাদ আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়েছে। আমাদের নির্বাচন কমিশন, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের ইভেন আর্মি, আমাদের মিডিয়া, আমাদের কালচারাল জগৎ, আমাদের ইউনিভার্সিটিগুলো, প্রত্যেকটা ইনস্টিটিউশন নষ্ট করে দিয়ে গেছে। সাথে নষ্ট করে দিয়েছে আমাদের রাজনৈতিক কালচার, আমাদের যে ভিন্ন মতের চর্চা বা ভিন্ন রাজনৈতিক চর্চা। এবং শেখ মুজিব আইন করে চতুর্থ সংশোধনীতে সকল মৌলিক অধিকার রহিত করে ফেসিবাদটা কীভাবে আমাদের উপর জেঁকে বসলো এটা আমরা সবাই জানি। কিন্তু এই ফেসিবাদটা আসলে আমরা আলাপ করছি যে 12-13 সালের পর থেকে শুরু হয়েছে অথবা 2008-এর ইলেকশনের পরে শুরু হয়েছে অথবা পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তারপর তৈরি হয়েছে। আসলে এই ফেসিবাদের মোটিভেশনটা হচ্ছে ৭৪ সালের চতুর্থ সংশোধনী, যেটার মধ্য দিয়ে মুজিব আসলে যা যা করতে চেয়েছিলেন এবং করতে ব্যর্থ হয়েছিলেন, এক নেতার এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ, এই স্লোগান থেকে মুজিব যেমন করে মিডিয়া কণ্ঠরোধ করে এককভাবে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে দিয়ে নির্বাচন ছাড়াই এবং সংসদের মেয়াদ বাড়িয়ে দিয়ে আজীবনের জন্য নিজেকে রাষ্ট্রপতি করা, সব মিডিয়াগুলো বন্ধ করে দেয়া, সুপ্রিম কোর্টকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়া, এভরিথিংকে নিজের কন্ট্রোল, সংসদের পাওয়ার কমিয়ে সংবিধানের পাওয়ার খাটো করে রাষ্ট্রপতির পাওয়ার বাড়িয়ে যেই একটা দীর্ঘমেয়াদী ফেসিবাদের স্বপ্ন মুজিব দেখেছিল, বাস্তবায়ন করতে পারে নাই, সেইটা থেকে মোটিভেটেড হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে আসলে হাসিনার যাত্রা। সো মুজিব হচ্ছে বড় স্বৈরাচার, নিকৃষ্টতম, ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার, তার থেকে মোটিভেটেড হয়ে হাসিনার এই ফেসিবাদী যাত্রা শুরু হয়েছে। এটার সাথে আমাদের এই কানেকশনটা রাখতে হবে, নাহলে আমরা ভুল কনক্লুশনে যাব। কারণ এই নিকৃষ্ট স্বৈরাচারকে পরবর্তীতে হিরো বানানো হয়েছে এবং এখনো কেউ কেউ মনে করে, বোঝানোর চেষ্টা করে যে হাসিনা স্বৈরাচার হইলেও অমুক কিন্তু অত খারাপ না বা অমুক কিন্তু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। কিন্তু হাসিনা যা করেছে এটা বেসিকলি মুজিব যা করতে চেয়েছিল তার 10-20% সে বাস্তবায়ন করতে পারছে। এটাই আমরা এই লেভেলের ফেসিবাদের মধ্য দিয়ে গিয়েছি। আর যদি পুরো মুজিব লেভেল আসতো তাহলে কি হতো? মুজিবের চতুর্থ সংশোধনী যারা ফলো করেছেন বা রিভিউ করলে দেখবেন যে কি ভয়ঙ্কর ফেসিবাদের পথ চলা শুরু হয়েছিল।
নাম্বার 2 হচ্ছে এই ফেসিবাদের বিলোপের আলাপে আমরা যদি আসতে চাই, তাহলে আসলে ফেসিবাদ আমাদের কি কি ক্ষতি করে দিয়ে গেছে, সেখান থেকে উত্তরণের উপায় কি হবে, আদৌ আমরা উত্তরণের পথে যাচ্ছি কিনা, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আলাপ করবার। ফেসিবাদ আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়েছে। আমাদের নির্বাচন কমিশন, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের ইভেন আর্মি, আমাদের মিডিয়া, আমাদের কালচারাল জগৎ, আমাদের ইউনিভার্সিটিগুলো, প্রত্যেকটা ইনস্টিটিউশন নষ্ট করে দিয়ে গেছে। সাথে নষ্ট করে দিয়েছে আমাদের রাজনৈতিক কালচার, আমাদের যে ভিন্ন মতের চর্চা বা ভিন্ন রাজনৈতিক চর্চা। এবং শেখ মুজিব আইন করে চতুর্থ সংশোধনীতে সকল মৌলিক অধিকার রহিত করে দিয়েছিল। 39 অনুচ্ছেদের যে চিন্তা করার অধিকার, মত প্রকাশের অধিকার এবং সংবাদপত্রের অধিকার, শুধু চিন্তা করার অধিকার রেখে মত প্রকাশের এবং সংবাদপত্রের অধিকার নাই করে দিয়েছিল সংবিধান সংশোধন করে। চিন্তা করতে পারো করো, প্রকাশ করতে পারবে না। হাসিনা আসলে সেটা কন্টিনিউশন করেছেন। এখন এই যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস হলো, রাজনৈতিক কালচার ধ্বংস হলো, দুই দলের দুই মানুষ পারিবারিক একটা অনুষ্ঠানে যাওয়ার যে কালচার ছিল সেটাও নষ্ট করে দিল। মিছিলে স্লোগানে যে একটা অসহনশীল রাজনীতির চর্চা শুরু হলো, সেখান থেকে আমাদের মুক্তি মিলবে কি করে? এটা আসলে হাসিনার পতনের মধ্য দিয়ে এটা শেষ হয় না। হাসিনার পতনের মধ্য দিয়ে ফেসিবাদের ইনস্টিটিউশনটা ফল করেছে, রিজিমটা ফল করেছে, কিন্তু ফেসিবাদী যে কালচার সেটাকে আসলে গিয়েছে কিনা। আমাদের ফেসিবাদের পতনের পরপর আমাদের দরকার ছিল, আমরা যদি এই ফেসিবাদের বিলোপ চাই, রাজনৈতিক বিলোপ চাই, সেটার জন্য আমাদের একটা ডিআওয়ামিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া দরকার ছিল, যেটা নাজি জার্মানিতে হয়েছে, ডিনাজিফিকেশন, যে তাদের যেসব স্লোগান, তাদের যেসব বক্তব্য, তাদের যেসব সিম্বল, তাদের পার্টি, এই জিনিসগুলো নিষিদ্ধ করা এবং জাতিকে, রাজনৈতিক দলগুলোকে রিএডুকেট করা, যে ফেসিবাদী আচরণগুলো কিভাবে বিলোপ করা যায়। আমাদের রাজনীতির মধ্যে এখনো কিন্তু সেই জিনিস উপাদানগুলো রয়ে গেছে। আমরা টক শোতেই বলে ফেলি, জিব্বা কেটে ফেলবো আরেকজনের। আমরা রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে হামলা করছি এবং কোনো না কোনোভাবে জাস্টিফাইও করার চেষ্টা করতেছি যে একজন অসভ্য আমাকে গালাগালি করছে, আমাকে খারাপ কথা বলছে, তাহলে তাকে অ্যাটাক করাটা লিগাল বা অ্যাটাক করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমরা যে রাজনীতিক আছে, আমরা স্লোগান দিচ্ছি অমুকের চামড়া তুলে দেবো, আমরা অমুক অমুক জায়গায় ঢুকতে দিব না, এরকম নানান স্লোগান দিচ্ছি, নানান কথা বলছি, যেগুলো আসলে ফেসিবাদেরই কন্টিনিউশন। আসলে ফেসিবাদের বিলোপ হয় নাই আমাদের রাজনৈতিক সংস্কৃতির চর্চা থেকে। ইনস্টিটিউশনগুলোর দিকে যদি আমরা তাকাই, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের নানান আলাপ এসেছিল, কিন্তু দিন শেষে দেখা গেল বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোতেও আমরা কিন্তু ওই দলীয় লোকদেরকে বসাচ্ছি, যারা ইভেন সেই বিষয়ের এক্সপার্টও না। বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানের নিয়োগ নিয়ে বিতর্ক হয়েছে, দুদক, মানবাধিকার কমিশন বা বিচার বিভাগের সচিবালয়, নানান ইনস্টিটিউশনগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা আমরা দেখছি। তার মানে আমরা কিন্তু ঘুরে ফিরে সেই ফেসিবাদের আলাপের মধ্যেই থেকে যাচ্ছি। এবং এখান থেকে যে উত্তরণের জন্য আমাদের ইনস্টিটিউশনগুলোকে রিবিল্ড করা দরকার, সেই জায়গায় মানে যেটাকে আমি বলছি যে আমাদের একটা ডিঅমিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া দরকার, রাজনৈতিক সংস্কৃতি এবং ইনস্টিটিউশনগুলোকে এই 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 ফেসিবাদী কাঠামো থেকে বের করে নিয়ে আসা, সেটা কিন্তু হয় না। এটা না হলে আমাদের এই ফেসিবাদের বিলোপ হবে না। শুধু হাসিনার পতন দিয়ে আসলে ফেসিবাদের বিলোপ হবে না। ফেসিবাদী রাজনীতি ঘুরে ফিরে অন্যদের মধ্য দিয়ে আবার আসবে। এবং আমাদের যে মৌলিক সংস্কারগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছিল, সেই মৌলিক সংস্কারগুলো যদি না হয়, আমি এখানে যদি সময় কম ডিটেল বলবো না, যদি না হয় তাহলে শুধুমাত্র একটা নির্বাচন দিয়ে আসলে এই ফেসিবাদের বিলোপ হবে না। নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা, এটা আসলে মানে ক্লিশে হয়ে গেছে, নানানভাবে আলোচনা করেছে এবং যেহেতু এনসিপি নেতাদের মুখ থেকে এটা বেশি আলাপ হয়েছে, অনেকে এই শব্দ শুনলে মনে করে এটা এনসিপির শব্দ, তো এটা নিয়ে আলাপ করা যাবে না, বা এটা নিয়ে আলাপ করলে হয়তো এনসিপির পক্ষে চলে যাবে। কিন্তু আমরা যদি গত 15 বছরের রাজনীতি দেখি, বিএনপি, জামাত, এনসিপি তখন ছিল না, বা অন্য অন্য অ্যাক্টর যারা ছিল, সবাই কিন্তু একটা নতুন রাজনীতি আমরা চেয়েছি। আমরা কিন্তু শুধু ক্ষমতার পরিবর্তন চাইনি। বিএনপির যে 31 দফা, প্রথম দফাই তো ছিল সংবিধান সংস্কার কমিশন করবে বিএনপি পাওয়ার আসে। তার মানে বিএনপিও গত 15 বছরের নির্যাতন, নিপীড়ন এবং আমাদের যে অগণতান্ত্রিক ফেসিবাদী পরিবেশ, এর মধ্য দিয়ে বিএনপিও চেয়েছে যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব, আর তাদের পক্ষ থেকে তাদের রূপ রাখা হচ্ছে এই 31 দফা।
31 দফা এবং ছাত্রদের পক্ষ থেকে বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে গত 1.5 বছরের নানান অ্যাক্টরদের পক্ষ থেকে কিন্তু এই নতুন রূপরেখার বাংলাদেশের কথা বলা হচ্ছে। যদি কেউ নয়া বন্দোবস্ত বলতে নাও চায় শব্দ হিসাবে, কিন্তু এইটার ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। এরপরে যেটা হলো, নির্বাচন যখনই হাসিনার পতন হলো, তখনই আনফরচুনেটলি আমাদের এই ফেসিবাদ বিরোধী লড়াইয়ের বড় একটা শক্তি বিএনপি সামহাউ তারা এতদিনের তাদের যে সংগ্রাম সেখান থেকে সরে এসে বললো যে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দাও। এটা নিয়ে কলম্বিয়া ইউনিভার্সিটি, ইয়েল ইউনিভার্সিটির 2জন প্রফেসরের বিখ্যাত কিছু কাজ আছেন কম্পারেটিভ পলিটিক্স নিয়ে যারা কাজ করেন, তারা সাউথ আফ্রিকা এবং আফ্রিকার আরো কিছু দেশের এই ডেমোক্রেটাইজেশন প্রসেস নিয়ে, যে অটোক্রেটিক রুলারদের পরে ডেমোক্রেটাইজেশন প্রসেস নিয়ে কাজ করেছেন। তারা দেখিয়েছে, তারা বলেছেন যে নির্বাচন কোনোভাবেই মানে ডেমোক্রেটিক কনসলিডেশন না। ডেমোক্রেটিক কনসলিডেশন এটা একটা প্রাইমারি স্টেজ মাত্র। এটার আদার যে অ্যাক্টরগুলো দরকার, আমাদের মিডিয়া, আমাদের আমলাতন্ত্র, আমাদের বিচার বিভাগ, আদার যেসব জিনিসগুলো দরকার, সেগুলো যদি এনশিওর আমরা করতে না পারি তাহলে কিন্তু এই নতুন রাজনীতি হবে না। কিন্তু সামহাউ বিএনপি মনে করছে একটা নির্বাচন হলেই আমরা হচ্ছে নতুন রাজনীতিতে প্রবেশ করলাম এবং এই ধারাটা কন্টিনিউ করলাম। তারা বলেছে যে তারা অনেক কিছুতে এগ্রি করেছে যাতে করে নির্বাচনটা হয়ে যায়। এই যে দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, নিজেদের প্রণীত প্রস্তাবনা, সেগুলোর সাথে নিজেরাই এক সময় বিক্রয় করা, এইটা আমাদের এই রাজনৈতিক সংস্কারের জায়গা বা নতুন রাজনীতি যেটা আমরা দেখতে চেয়েছিলাম সেই জায়গাটাতে বাধাগ্রস্ত করেছে। তারা মনে করেছে আমি চলচাতুরি করে নির্বাচনটা করে ফেলি তাহলেই হলো। এবং নির্বাচনের পরেও আমরা দেখলাম যে মৌলিক জায়গাগুলো, গুণ কমিশন, মানবাধিকার কমিশন সহ যেসব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, দুদক, বিচার বিভাগ, সচিবালয়, এই জায়গাগুলো হয় নাই বা তারা নানানভাবে এটাকে ডিলে করেছে। গণভোটকে মেনে আবার পরবর্তীতে গণভোটকে বাস্তবায়ন করছে না বা এটাকে ইগনোর করছে জনগণের মতামতকে। এটা আসলে নতুন যে রাজনীতি আমরা চাই সেটাকে ক্ষতিগ্রস্ত করেছে। এটার কারণ হচ্ছে আমরা ওই যে শুধুমাত্র নির্বাচনটাকেই মনে করেছি যে এটাই হচ্ছে নতুন রাজনীতি, এটাই হচ্ছে নয়া বন্দোবস্ত। এই বুঝটা আমাদের রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা চাই বা না চাই, আমরা যত ক্রিটিক করি, বিএনপি ফেসিবাদের শক্তি, ফেসিবাদ বিরোধী লড়াইয়ের শক্তি সাথী, এবং বিএনপি যদি না চায় অনেক কিছু সম্ভব হয় না, সম্ভব হওয়া কঠিন হয়ে যাবে। তো বিএনপির মধ্যে যারা ফেসিবাদ বিরোধী লড়াইয়ের অ্যাক্টর ছিল, গুরুত্বপূর্ণ রোল প্লে করছে, আমি মনে করি তাদেরকে এগিয়ে আসতে হবে। বিএনপিকে এই জায়গায় কনভিন্স হইতে হবে যে জনগণের প্রত্যাশা কি, জুলাইয়ের প্রত্যাশা কি, এবং এই নতুন রাজনীতি বলতে আমরা আসলে কি বুঝি, পুরোনো ধারায় আমরা থাকবো কিনা, এই সংস্কারের জায়গায় বিএনপিকে এগিয়ে আসা লাগবে, না হলে আমরা আসলে পারবো না। ধন্যবাদ সবাই।